আসসালামু আলাইকুম প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তোমরা যারা অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলতেছো, অলরেডি তোমরা প্রস্তুতির মাঝামাঝি, অনেকে শেষের পর্যায়ে, কেউ বা শুরুই করনি, তাদের সকলকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সজীব ভাইয়া, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। আর আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করব, বিগত সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসছে, আপকামিং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একজন যোগ্য প্রার্থী হিসেবে তুমি নিজেকে কিভাবে তৈরি করবে তার ওভারঅল গাইডলাইন নিয়ে। ওকে, এবং বিগত সালে আসা সামনের পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন সলভ করব। বন্ধু বান্ধবদের একটু দ্রুত মেনশন করে দিবে, যারা এখনো যুক্ত হওয়া নাই তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমাকে একটু জানাবে ভাই আমার সাউন্ড স্ক্রিন সবকিছু ক্লিয়ার আছে কিনা। আমরা জাস্ট 30 সেকেন্ডের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। বিগত সময়ে তোমরা যারা আমার ক্লাস করছো, ইনশাআল্লাহ এতটুকু জানো ভাইয়া কিরকম ক্লাস তুমি পেয়ে যাচ্ছ। ওকে, আমরা একটু দ্রুত জানাবো ভাই আমার সাউন্ড স্ক্রিন সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আমরা জাস্ট 30 সেকেন্ড সময় নিব, এর বাইরে আমাদের সময় নেওয়ার আসলে সুযোগ নাই। আমরা ক্লাসে চলে যাবো। ওকে ভাইয়া, আমরা দ্রুত একটু যুক্ত হয়ে যাবো, দ্রুত একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যাব। যারা যুক্ত হয়ে গেছি অলরেডি, আমাকে একটু জানাবে যে ভাই আমার সাউন্ড স্ক্রিন সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ওকে ভাই, চলে আসি, আমরা ক্লাসে চলে আসি, দেখি আমরা কি অবস্থায় আছি। আমরা ক্লাসে চলে আসব। আমার এখানে কলম খুঁজে পাচ্ছি না একটু। ওকে, আমরা ক্লাসে চলে আসব, সবাই একটু দ্রুত ক্লাসে চলে আসবো ভাই, একটু দ্রুত ক্লাসে চলে আসবো। দেখো আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তুটা ছিল সেটা হচ্ছে ক্লোজ এন্ড ফ্রেজ এন্ড টেক কোয়েশ্চেন্স, ক্যারেক্টারস কিছু দেখার চেষ্টা করব। ওকে, ক্লোজ এন্ড ফ্রেজ বলতে আমরা যে বিষয়টা সর্বপ্রথম জেনে থাকি, অল ক্লিয়ার। ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। তোমরা অনেকেই বলছো অল ক্লিয়ার। যারা যুক্ত হয়েছো সবাই একটু ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখবা, কারণ ক্লাস শেয়ার করলে আমরা একটা ইংলিশ বিচিত্রা বই তাদেরকে ফ্রি দেবো ইনশাল্লাহ। যারা যারা ক্লাসটা শেয়ার করবেন তাদেরকে আমরা একটা ইংলিশ বিচিত্রা বই ইনশাল্লাহ ফ্রি দিব। আমরা কি ক্লাসে চলে যাব ভাই? আমরা কি ক্লাসে চলে যাব? একটু জানাবা। ওকে ওকে, থ্যাংক ইউ। তোমরা অনেকেই যুক্ত হয়ে গেছো অলরেডি। বেস্ট ক্লাস হয় আপনার ইনশাল্লাহ, আজকেও বেস্ট কিছু হতে যাচ্ছে ইনশাল্লাহ। তোমাদেরকে প্রথমেই একটা কথা বলে দেই, ইংলিশ বিচিত্রা একটা বই আমরা কিন্তু গত ক্লাসেও ফ্রি, যারা মানে শেয়ার করেছিলাম তাদের মধ্য থেকে একজনকে এই বইটা ফ্রি দিয়েছিলাম। আজকের ক্লাসেও তোমরা যারা আজকের এই ক্লাসটা তোমার বন্ধু বান্ধবদের মাঝে সর্বোচ্চ শেয়ার করবা, তাদের জন্য আজকের ক্লাসের একটা ইংলিশ বিচিত্রা বই আমরা ফ্রি দিব ইনশাল্লাহ। যারা যুক্ত হয়েছো সবাই এই সুযোগটা লুফে নিতে পারো। ওকে ওকে ভাইয়া, চলে যাই ক্লাসে। দেখো আমরা প্রথমেই যে জিনিসটা দেখার চেষ্টা করব, ক্লোজ এন্ড ফ্রেজ সম্পর্কে একটা বেসিক আইডিয়া। ক্লোজ এন্ড ফ্রেজ সম্পর্কে যদি আমি একদম বেসিকে কথা বলতে চাই, ক্লোজ এন্ড ফ্রেজ সম্পর্কে যদি আমরা একদম বেসিক কথা বলতে চাই, এই ক্লোজ শব্দটা মানে কি আমাকে একটু বলো তো ভাই, ক্লোজ শব্দটা মানে কি? এই ক্লোজ শব্দটা মানে হচ্ছে ভাই বাক্যাংশ। ক্লোজ শব্দটা মানে হচ্ছে বাক্যাংশ। কি বলছি ভাইয়া? এই ক্লোজ শব্দটা মানে হচ্ছে বাক্যাংশ এবং এই ফ্রেজ শব্দটা মানে হচ্ছে শব্দগুচ্ছ। এই ফ্রেজ শব্দটা মানে হচ্ছে শব্দগুচ্ছ। এই বাক্যাংশ এবং শব্দগুচ্ছের মধ্যে একটা ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা পরীক্ষায় আসবে, এই ডিফারেন্সটা পরীক্ষায় আসবে, একটু বলে দিচ্ছি। এই ক্লোজে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, ক্লোজে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। আর ফ্রেজ যে ব্যাপারটা আছে, এই ফ্রেজে শব্দগুচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে না, ফ্রেজে ফাইনাইট ভার্ব কি থাকবে না। তাহলে তোমরা আমার সাথে একটু রিকল করো তো ভাই, জীবনে যা শিখছি নো ম্যাটার্স, আজকের ক্লাসের পর থেকে তোমার এই জিনিসটাতে যাতে একটা ক্লিয়ারেন্স চলে আসে। ওকে, আজকের ক্লাসের পর থেকে মানে আমার ক্লাসে আসছো তুমি শিখে যাবে না, ব্যাপারটা হইতে পারে না। তুমি আসছো মানে টাইম ইনভেস্ট করতেছো, টাইম ইনভেস্ট মানে তোমার এখান থেকে কিছু নিয়ে যাইতে হবে। তুমি এখানে আমার মুখ দেখার জন্য, আমার এই অসুন্দর চেহারা দেখার জন্য তুমি আসো নাই, তুমি আসছো কিছু নিতে। আমি যেন আমার কাছ থেকে তুমি এটা আদায় করে নিতে পারো, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ওকে 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 ভাই, আপনি হ্যাঁ ইনশাল্লাহ শেয়ার করে এসেস দিবা। হ্যাঁ, তোমরা যারা আজকে আরেকবার মনে করাই দিচ্ছি, গত ক্লাসেও আমি কিন্তু বলছিলাম একটা ইংলিশ বিচিত্রা বই ফ্রি দেয়া হবে এবং আমরা একজনকে সিলেক্ট করে দিয়েও দিছি ইনশাল্লাহ। তোমরা আজকেও যারা শেয়ার করবা 550 টাকা সমমূল্যের একটা বই, যেটা মার্কেটে কিনতে গেলে লাগতো, ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা। ওকে, এই সাবজেক্ট ফাইনাইট ভার্ব সবাই একটু আমার সাথে লিখবা। ক্লোজে ফাইনাইট ভার্ব থাকা বাধ্যতামূলক, আর ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকবে না। এই ক্লোজ মানে বাক্যাংশ, ফ্রেজ মানে শব্দাংশ, শব্দগুচ্ছ। এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া।
এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে যাচ্ছ। তোমরা একটু যারা যারা ক্লাসটা এখনো শেয়ার করোনি সবাই একটু শেয়ার করে ফেলবা। যারা অলরেডি শেয়ার করছো একটু শেয়ার ডান লিখে ফেলবো ভাই। যারা অলরেডি শেয়ার করছো একটু শেয়ার ডান লিখে ফেলবো। নাবিল বলছে শেয়ার করছি, থ্যাংক ইউ। এখন আমরা এই জিনিসটা শিখে ফেললাম। এখন ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকেই ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্বটা চিনো না। এখানে তোমাদেরকে একটা কথা বলে দেই, ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব যারা চিনো না তাদের জন্য একটু মনে করাই দিচ্ছি আরেকবারের জন্য। ফাইনিট ভার্বে মনে রাখবা V0, V1, V2। এই V0 তে হচ্ছে ভার্বের বেস ফর্ম, V1 এ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। একটু পরে যখন আমরা প্রশ্ন সলভে চলে যাব তখন আমাদের এগুলো লাগবে। এবং V2 তে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। আমাদের ওখানে ফাইনিট নন ফাইনিট না চিনলে আমি আসলে উত্তর করতে পারবো না। শেয়ার ডান, যারা যারা শেয়ার করছি একটু লিখে ফেলবো শেয়ার ডান, কারণ আমাদের এগুলো চেক করা হয় যে আমি যে একটা বই ফ্রি দিচ্ছি কাকে দিচ্ছি এই ব্যাপারটা কিন্তু আমাদের দেখা হয় ভাই। এরপরে নন ফাইনিটে যে জিনিসটা মনে রাখবা V3, V4, V5 একটু লিখে নাও অথবা কমেন্টে লিখে ফেলো, একটু লিখে নাও অথবা কমেন্টে লিখে ফেলো। V3 তে মনে রাখবা পাস্ট পার্টিসিপল, V3 তে মনে রাখবা পাস্ট পার্টিসিপল। V4 এ হচ্ছে ইনফিনিটিভ আর V5 এ হচ্ছে জিরান। পাস্ট পার্টিসিপল, ইনফিনিটিভ এবং জিরান। তাহলে ফাইনিট এবং নন ফাইনিটের একটা বেসিক আইডিয়া দেখার চেষ্টা করতেছি। আমরা একটু এক্সাম্পল সহকারে যদি দেখি তাহলে বেস ফর্ম হতে পারে ডু, প্রেজেন্ট ফর্ম হতে পারে ডু অথবা ডাজ, আর পাস্ট ফর্ম হতে পারে ডিড। এখন তুমি কখন ডু নিবা কখন ডাজ নিবা মাথায় রাখবা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার যদি হয় তাহলে তুমি নিবা ডু, আর শুধুমাত্র থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে তুমি নিবা হচ্ছে ডাজ। ওকে, আর ডিড হচ্ছে পাস্ট ফর্মে। এখন যদি V3 তে চলে আসি পাস্ট পার্টিসিপল, তাহলে পাস্ট পার্টিসিপল কি হবে ভাইয়া একটু বলো তো আমার সাথে। পাস্ট পার্টিসিপল হবে ডু ডিড ডান। ইনফিনিটিভ মাথায় রাখবা টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ টু ডু, টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ কি হবে ভাইয়া টু ডু। এরপরে দেখো জিরান, এই জিরানে মনে রাখবা ভার্ব প্লাস আইএনজি। এখানে আরেকটা কথা মনে রাখবা ইউজড অ্যাজ নাউন, ভার্ব প্লাস আইএনজি। যেটা নাউনের কাজ করবে সেটাকে আমরা বলবো জিরান, আর যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দ্য ডিফারেন্স বিটুইন জিরান এন্ড প্রেজেন্ট পার্টিসিপল, মাইন্ড ইট স্ট্রিক্টলি। ওকে, দেখো আমরা কোথায় ছিলাম। নন ফাইনিটে হচ্ছে V3 তে পাস্ট পার্টিসিপল ডান, V4 এ হচ্ছে ইনফিনিটিভ টু ডু, টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর V5 এ হচ্ছে জিরান, ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ নাউন। আর যেটা ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ হবে মাথায় রাখবা এই এতটুকু অংশ। তোমরা সবাই একটা স্ক্রিনশট নিয়ে এসএস ডান লিখে ফেলো তো ভাই, একটা স্ক্রিনশট নিয়ে। ওয়ালাইকুম আসসালাম বাবলা, ওয়ালাইকুম আসসালাম তৃষা, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে আমার প্রিভিয়াস শিক্ষার্থী যারা আগে ক্লাস করছিল। ওকে, আর তোমরা যারা আজকে এই ক্লাসটিতে যুক্ত হয়েছো সবাই এই লাইভ ভিডিওটাতে একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দাও তো ভাই। সবাই একটা করে লাইভ ভিডিওটাতে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিবা। আর আমরা এতক্ষণে মাত্র শেয়ার পেয়েছি 10টা। হোয়াট ইজ দিস ম্যান? তোমরা কি বই নিবা না? বই নিবা না তোমরা বলো। তোমরা যারা যারা আজকের এই ক্লাসটা যারা তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে সর্বোচ্চ শেয়ার করতে পারবা, আমরা একটা ইংলিশ বিচিত্রা বই যেটার বাজার মূল্য 560 টাকা, এই বইটা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দিব। ওকে, 560 না 660। একটু সবাই যারা যারা এখনো শেয়ার করোনি সুযোগটা হাতছাড়া করো না ভাই, সুযোগটা হাতছাড়া করো না। ওকে, দেখো তাহলে আমরা ফাইনিট নন ফাইনিট এতটুকু অংশ ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এতটুকু অংশ আমরা যদি ক্লিয়ার হই ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ নাউন তাহলে আমরা সেটাকে কি বলবো জিরান। এস ইজ ডান। ওকে, থ্যাংক ইউ। ফাইনিট নন ফাইনিট ক্লিয়ার। কেউ বুঝতে না পারলে জানাতে হবে, আমার ক্লাসে একটু লেখা থাকবে, সুতরাং এই জিনিসগুলো তোমাকে গ্রাফ করে নিতে হবে। এগুলা মনে রাখতে না পারলে কাজ হবে না। এখন তোমাদেরকে আমি একটা কথা মনে করাই দিই, ভার্ব প্লাস আইএনজি এখানকার দুইটা সেগমেন্ট হতে পারে। একটা হতে পারে ইউজড অ্যাজ নাউন, আরেকটা হতে পারে ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ। ইউজড অ্যাজ নাউন আরেকটা কি হতে পারে ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ। যেটা ইউজড অ্যাজ নাউন মনে রাখবা, যেটা ইউজড অ্যাজ নাউন এটাকে বলা হয় জিরান, যেটা ইউজড অ্যাজ নাউন এটাকে বলা হয় জিরান। আর যেটা ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, যেটা ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। কি বলবো ভাই? এটাকে বলবো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে শুধু পার্টিসিপল বলার থেকে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এই ভার্ব প্লাস আইএনজির অবস্থা দুটো আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে ধারণা, হ্যাঁ ইনশাল্লাহ। দেখো এই দুটো অংশ একটু দেখে নাও তো ভাই। ভার্ব প্লাস আইএনজি যেটা
নাউনের কাজ করবে সেটা জিরান, আর অ্যাডজেক্টিভের কাজ করলে নট এক্স্যাক্টলি পার্টিসিপল। এটা পার্টিসিপলের একটা প্রকারভেদ, প্রেজেন্ট পার্টিসিপল। মাথায় রাখবা পার্টিসিপল হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এই পার্টিসিপল আবার হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে পারফেক্ট। পাস্ট আর একটা হচ্ছে পারফেক্ট। এই প্রেজেন্ট পার্টিসিপলে এটা তোমরা সবাই মনে রাখবা, সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল তো জানো। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3। এই পার্টিসিপল জিনিসটা একটু মনে রাখবা। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, রেজওয়ান বলছে 20টা শেয়ার ডান। হ্যাঁ ইনশাল্লাহ, যত বেশি শেয়ার করবা তোমার বই পড়ার সম্ভাবনাটুকু তত বেড়ে যাবে। সুতরাং যারা যারা এখনো শেয়ার করনি দ্রুত শেয়ার করে ফেলো ভাই, যারা যারা এখনো শেয়ার করনি দ্রুত আমরা শেয়ার করে ফেলবো। আর হ্যাঁ, এতটুকু বলে দিচ্ছি, তোমরা যারা যারা আজকের এই ক্লাসটাতে একদম মনোযোগ দিয়ে ফার্স্ট টু লাস্ট শেষ করতে পারবা, তোমাদের বেশ কিছু অংশ ক্লিয়ার হয়ে যাবে, যেখান থেকে তুমি সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 100% প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ। ওকে, দেখো তাহলে আমরা কি কি দেখছি। ভার্ব প্লাস আইএনজি, দুইটা ফর্ম, একটা ইউজড অ্যাজ নাউন যেটাকে আমরা জিরান বলি, ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ যেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। এবং এই পার্টিসিপলের ডিফারেন্সটা দেখো, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট। পারফেক্ট পার্টিসিপল স্ট্রাকচার মনে রাখবা, সবাই একটু কমেন্টে লিখে ফেলো তো। পারফেক্ট পার্টিসিপল কি বলছি? হ্যাভিং প্লাস V3। সবাই একটু কমেন্টে লিখে ফেলবা পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচার কি বলছি? হ্যাভিং প্লাস V3। সবাই একটু কমেন্টে লিখে ফেলবো ফার্স্ট, সবাই একটু কমেন্টে লিখে ফেলবো একটু ফার্স্ট। ওকে, এতটুকু অংশ ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাব। এতটুকু অংশ কি ভাই আমরা ক্লিয়ার? এতটুকু অংশ কি আমরা ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাব। শেয়ার কে করতেছে ওটা কি বোঝা যায় ভাইয়া? হ্যাঁ, আমাদের ওই টেকনিক আছে, ওটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। সবাই সবাই এতটুকু অংশ ক্লিয়ার হলে ডান লিখবো, আমরা পরবর্তী অংশে চলে যাব। এতটুকু ক্লিয়ার ভাই? যাব পরবর্তী অংশে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে দেখো, আমরা কিন্তু এতক্ষণ যেগুলো লিখছি এগুলো আসলে তোমাদের আলোচনায় ছিল না, আমি জাস্ট বেসিকটা ক্লিয়ার করে দেওয়ার জন্য বলার চেষ্টা করলাম। দেখো, ক্লোজে যদি আমরা আসি, বাক্যের এমন একটি অংশ যেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে, এটা আমরা শিখে ফেলছি। এবং ক্লোজে দুইটা কথা মাথায় রাখবা, একটা ক্লোজে দুইটা কথা মাথায় রাখবা। যদি একই সেন্টেন্সে একাধিক ক্লোজ থাকে, তোমাদের এখানে যে অবস্থাটা আসতে পারে সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট, মানে যেটা স্বাধীন, আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কি ভাই? পরাধীন। এখন ইন্ডিপেন্ডেন্ট বলতে আমরা আসলে কি বুঝি? মানে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা তোমাকে একটা ক্লিয়ারলি বলে দেই, যে ব্যক্তি মানে যে ক্লোজটা অন্য কোনো ক্লোজের সহায়তা ছাড়াও সে পূর্ণাঙ্গ একটা বাক্যের অর্থ দিতে পারে, দ্যাটস কল স্বাধীন। মানে আমার ওর উপর ডিপেন্ড করার কোনো প্রয়োজন নাই। মনে রাখবা সহজ ভাষায়, মনে রাখবা ইজি ওয়ার্ডে, তাহলে পরীক্ষার হলে উত্তর করতে পারবা। ওকে, আর ডিপেন্ডেন্ট মানে তার সে অন্যের উপর অবশ্যই পরাধীন থাকবে। আমরা একটু প্রশ্নে চলে যাব, আমরা এতক্ষণ যে কথাগুলো বলছি একদম বেসিক, প্রশ্ন সলভ করতে গিয়ে ব্যাখ্যা সহ ইনশাল্লাহ আমরা এগুলা বুঝিয়ে দিব। ভাই আমরা কি সবাই রেডি? প্রশ্ন সলভের জন্য আমরা রেডি। সবার কমেন্ট দেখতে চাই, সবার উত্তর দেখতে চাই। তুমি কতটুকু পারো না পারো নো ম্যাটার্স, বাট এই ক্লাসের পরে তুমি যেন শিখে যাও। সবাই একটু আমার সাথে উত্তর করবা। দেখো, আই আস্কড হিম হোয়াট ড্যাশ। এখন এখানে দেখো চারটা অপশনই আছে হোয়াট। এখন ফ্যাক্টরটা হচ্ছে হোয়াট নেম ইজ হিজ, হোয়াট ওয়াজ হিজ নেম, হোয়াট ইজ হিজ নেম, হোয়াট হিজ নেম ওয়াজ। এখানে সবাই একটু উত্তর করে দাও আমার সাথে, আমি একটু পরেই সব বুঝিয়ে দিব, বাট তোমরা প্রথম চেষ্টাটা একটু করবা, ভাই। তোমরা একটু প্রথম চেষ্টাটা সবার প্রথমে করতে হবে। ওকে, আর তোমাদেরকে একটা কথা বলে দেই, তোমরা যারা লাস্টে যুক্ত হয়েছো,
আজকের এই ক্লাসটা শেয়ার করার মাধ্যমে তুমি একটা ইংলিশ বিচিত্রা বই সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যেতে পারো এবং এই বই থেকে কি পরিমাণ বিগত সময়ে প্রশ্ন কমন আসছে এটা তোমরা একটু যদি আমাদের এখানে স্ক্যানার দেয়া আছে, স্ক্যান করলেই বুঝতে পারবা, এখানে স্ক্যান করলেই বুঝতে পারবা যে আসলে কত পরিমাণ প্রশ্ন কমন ছিল। ওকে, এরপরে দেখো কোথায় ছিলাম। হ্যাঁ, তুমি নিজের প্রোফাইলে শেয়ার করো, তোমার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করো, গ্রুপে শেয়ার করো, কোনো সমস্যা নাই। দেখো এইখানকার স্ট্রাকচারটা সবাই দেখি কে কে উত্তর করছে। এই পারবো না, গ্রামেটিক্যালি সি হবে সাব্বির, রেজওয়ান বলছে সি, নিবির বলছে ডি, আরিফ বলছে সি। হোয়াট ইজ হিজ নেম, তাহলে এটা কেন নয়? তুমি যদি আমাকে সি উত্তর দাও তাহলে বি কেন নয় আমাকে একটু বলো দেখি ভাই। তুমি যদি আমাকে সি উত্তর দাও তাহলে বি কেন নয়? আমরা প্রশ্ন সলভ করব না, আমরা প্রশ্ন অ্যানালাইসিস করব। কি করব? আমরা প্রশ্ন করব অ্যানালাইসিস, যাতে এখান থেকে যেভাবেই পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন। আমাদের লাইভে 90 জন, তোমরা একটু শেয়ার করে দিলে লাইভটা 100 ক্রস করবে। তোমরা একটু শেয়ার করতে পারতেছো না ভাইয়া? একটু শেয়ার করে দাও। দেখো কোথায় ছিলাম, হোয়াট ইজ হিজ নেম আর হোয়াট ওয়াজ হিজ নেম। আসলে আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম হোয়াট হিজ নেম ওয়াজ। এখানে মাথায় রাখবা WH ওয়ার্ড ছিল কি হোয়াট, WH ওয়ার্ডটা কি ছিল ভাই হোয়াট। এরপরে দেখো আমার লাগবে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। WH ওয়ার্ডের পরে আমার কি কি লাগবে? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। কোন অপশনটা রাইট দেখো দেখি, এখানে রাইট অপশন কোনটা? রাইট অপশন হচ্ছে হোয়াট হিজ নেম ওয়াজ। কোশ্চেন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার ডি। এনিওয়ান ফ্রম দিস? কেউ কেউ পারছো? এনিওয়ান ফ্রম দিস? কেউ পারছো? ওকে ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। যারা যারা পারোনি একটু মিলিয়ে নিবা। এরপরে দেখো দ্য টল জেন্টলম্যান বাই ড্যাশ বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। এখানে দ্য টল জেন্টলম্যান এটা পুরোটাই এই সেন্টেন্সের সাবজেক্ট এবং এই যে ইজ এটা হচ্ছে এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট ফাইনাইট ভার্ব ক্লিয়ার। তাহলে তোমার এখানে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। বলো দেখি কি হতে পারে নন ফাইনাইট ভার্ব যদি তুমি নাও। 40টা শেয়ার ডান রেজওয়ান, ইনশাল্লাহ তুমি আজকে হয়তো বা আজকের বইয়ের ওনার হয়ে যেতে পারো। সবাই একটু উত্তর করবা, সবাই একটু উত্তর করবা। কোয়েশ্চেন নাম্বার 2 আমরা একটু উত্তর করব ফার্স্ট। আমি কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দেখতেছি। হ্যাঁ, নিবিড় বলছে আমি পারতাম, থ্যাংক ইউ। আমি কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দেখতেছি, সবাই একটু উত্তর করবা। কোয়েশ্চেন নাম্বার আমরা 2 তে আছি। আর তোমরা উত্তর না করলে আমার লস হবে না ভাইয়া। মনে রাখবা তুমি যত ভুল করবা এটা পরীক্ষার হলে আর এই ভুলটা হবে না। বাট তুমি যদি এখন ভুল করতে না চাও তোমার এই ভুলটা পরীক্ষার হলে হবে। এখন তুমি চিন্তা করো তুমি আসলে এখানে ভুল করবা না তুমি পরীক্ষার হলে গিয়ে ভুল করবা। তুমি এখানে ভুল করবা নাকি তুমি পরীক্ষার হলে গিয়ে ভুল করবা? একটু উত্তর করবো ভাই। দেখো আমরা একটু আগে যে ব্যাপারটা দেখার চেষ্টা করছিলাম, দেখো আমরা একটু আগে যে দেখার চেষ্টা করছিলাম দ্য টল জেন্টলম্যান। তাহলে টল জেন্টলম্যান দিয়ে যদি কথা বলা হয় হু স্ট্যান্ডিং, ইজ স্ট্যান্ডিং, স্ট্যান্ডস নাকি স্ট্যান্ডিং? এখানে ইজ স্ট্যান্ডিং ফাইনাইট ভার্ব। তাহলে আমার তো ফাইনাইট ভার্ব দরকার আছে, বলো দেখি আমার কি ফাইনাইট ভার্ব দরকার আছে? না, যেহেতু ফাইনাইট ভার্ব দরকার নাই বি নাম্বারটা কেটে দাও, হু স্ট্যান্ডিং এর তো প্রয়োজন নেই। এরপরে দেখো স্ট্যান্ডস, এটাও ফাইনাইট ভার্ব, এটারও দরকার নাই, কেটে দাও। এরপরে দেখো আছে স্ট্যান্ডিং। আমরা একটা কথা বলছিলাম না, ভার্ব প্লাস আইএনজি এটা যদি নাউনের কাজ করে অথবা অ্যাডজেক্টিভের কাজ করে এটা আমাদের চলে যাবে নন ফাইনাইট পার্টে। সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার ডি নাম্বার। কারণ কি একটা সেন্টেন্সে তুমি যখন একটা ফাইনাইট ভার্ব নিবা তার জন্য তোমার একটা সাবজেক্ট নিতে হবে। যেহেতু এখানে একটা ফাইনাইট ভার্ব অলরেডি পেয়ে গেছি, তার সাবজেক্ট আমার আছেই। সুতরাং আমি যখন নতুন আরেকটা ফাইনাইট ভার্ব নিতে যাব আমার আরেকটা সাবজেক্ট লাগবে। এই এক্সট্রা সাবজেক্টটা না থাকার কারণে আমরা কি করতে পারতেছি না ভাইয়া, নতুন করে কোনো ফাইনাইট ভার্ব নিতে পারতেছি না। কোয়েশ্চেন নাম্বার 2 ক্লিয়ার হলে ডান লিখবা। প্রশ্ন নাম্বার 2 ক্লিয়ার হলে ডান লিখবো ভাই, ফার্স্ট। প্রশ্ন নাম্বার 2 ক্লিয়ার হলে ডান লিখবো। শেয়ার কে বেশি করতেছে ওইটা আপনাকে না এসএস দিতে হবে। শুনো, যারা যারা শেয়ার করতেছো তোমরা হচ্ছে সবাই স্ক্রিনশট দিবা। স্ক্রিনশট না দিলে কিন্তু হবে না। এই কোয়েশ্চেন নাম্বার 2 ক্লিয়ার। কারণ কি এখানে আমার অলরেডি একটা ফাইনাইট ভার্ব আছে, সুতরাং আমি নতুন করে আর ফাইনাইট ভার্ব নিতে পারতেছি
না, কারণ একটা ফাইনাইট ভার্ব নিতে গেলে তোমার একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনাইট ভার্ব নিতে গেলে তোমার কি লাগবে, একটা সাবজেক্ট লাগবে। ক্লিয়ার ভাইয়া? 2 নাম্বার প্রশ্ন নাম্বার 2 ক্লিয়ার হলে ডান লিখবো। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা দেখো, আফটার ড্যাশ সাসপেন্ডেড ফর মিসবিহেভিয়ার দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড রিকনসিডারেশন। তাহলে আফটার ড্যাশ সাসপেন্ডেড কি হতে পারে বলো দেখি। প্রশ্ন নাম্বার 3, প্রশ্ন নাম্বার 3 আমরা পারতেছি? এনিওয়ান? কোয়েশ্চেন নাম্বার 3 আমরা কি পারবো? না পারলে আমি বলে দিব। এখন এখানে যে ব্যাপারটা ছিল মাথায় রাখবা, হ্যাভিং প্লাস V3 এটা কোন পার্টিসিপল মনে আছে? হ্যাভিং প্লাস V3 এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। কোন পার্টিসিপল ভাইয়া? পারফেক্ট পার্টিসিপল। এখন এটা যদি পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচার হয়ে থাকে তাহলে এখানে দেখো ব্যাপারটা আফটার ড্যাশ সাসপেন্ডেড ফর মিসবিহেভিয়ার, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্ট, এই স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট। রিকোয়েস্টেড রিকনসিডারেশন, এই রিকোয়েস্টেড হচ্ছে এখানকার ফাইনাইট ভার্ব। সুতরাং আমার সাবজেক্ট ফাইনাইট ভার্ব ক্লিয়ার। যখন সাবজেক্ট ফাইনাইট ভার্ব আমার ক্লিয়ার ভাই, এ ভাই ক্লিয়ারলি মনে রাখো আমার কথাটা। সবাই একটু মানে ঘুম থেকে ওঠো, ক্লিয়ারলি মনে রাখো যে কথাটা, সেটা হচ্ছে একটা বাক্যে একটা ফাইনাইট ভার্ব যদি থাকে তার জন্য একটা সাবজেক্ট থাকতে হবে। আদারওয়াইজ তুমি এক্সট্রা কোনো ফাইনাইট ভার্ব নিতে পারবা না। এক্সট্রা ফাইনাইট ভার্ব নিতে গেলে তার জন্য সাবজেক্ট নিয়ে আসতে হবে। যেহেতু এখানে সাবজেক্ট আনার কোনো সুযোগ নাই, দেখি তোমরা অনেকে উত্তর করতেছো। কে কে উত্তর করছো দেখি? কনিক উত্তর করছে, আরিফ উত্তর করছে। ওকে, যেহেতু এখানে তুমি সাবজেক্ট কোনো কিছু নিয়ে আসতে পারতেছো না, সুতরাং তোমার নন ফাইনাইটেই উত্তর করতে হবে আফটার হ্যাভিং সাসপেন্ডেড, আফটার হ্যাভিং বিন সাসপেন্ডেড, হ্যাভিং বিন। এখন এখানে আরেকটা জিনিস মনে রাখবা, কোনো ব্যক্তি কি নিজে নিজে সাসপেন্ড হয়? মানে আমি কি নিজে নিজে আমার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হব? না, কেউ না কেউ আমাকে বহিষ্কার করবে। এ ভাই মনে রাখো, কেউ না কেউ আমাকে বহিষ্কার করবে। সুতরাং কাজটা অ্যাক্টিভে হবে না, কাজটা হবে প্যাসিভে। কাজটা কিসে হবে? কাজটা হবে প্যাসিভে। ক্লিয়ার? কাজটা কিসে হবে ভাইয়া? কাজটা হবে প্যাসিভে, এবং প্যাসিভ হওয়ার কারণে এই হ্যাভিং এর পর একটা বিন যুক্ত হয়েছে। এতটুকু অংশ ক্লিয়ার হলে ডান লিখবা। 1 2 3 ক্লিয়ার হলে ডান লিখবা। তোমরা যারা ক্লাসটিতে লেট করে যুক্ত হয়েছো তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। আজকের এই ক্লাসটা শেয়ার করে তুমি জিতে নিতে পারো ইংলিশ বিচিত্রার একটা বই, এবং এই বইটা সারা বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তোমার জন্য হতে পারে একটা ট্রাম্প কার্ড ইনশাল্লাহ। বুঝতে পারছি? কোয়েশ্চেন নাম্বার 1 2 3 ক্লিয়ার হলে ডান লিখবো। 1 2 3 ক্লিয়ার? ওয়ান টু থ্রি কি ক্লিয়ার ভাই? তাহলে কি আমরা পরবর্তী প্রশ্নে যাইতে পারি? একটু জানাবা। ওকে, ডান, থ্যাংক ইউ। যারা যারা এখনো শেয়ার করনি অথবা আমাকে জানাওনি, শেয়ার করলে একটু শেয়ার ডান লিখে ফেলবা। ওকে, শেয়ার করলে একটু শেয়ার ডান লিখে ফেলবা। পরবর্তী প্রশ্নটা দেখো, হোয়াট সারপ্রাইজড মি দ্য মোস্ট ওয়াজ হাউ ড্যাশ অ্যান্ড রিয়াক্টেড এক্স্যাক্টলি লাইক ইউ সেড দ্য ব্যাংকার টু মি। ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19 সেশনে আসা একটা প্রশ্ন। উত্তর করো দেখি, একটু উত্তর করবা, উত্তর করবা। না পারলে আমি সব বলে দিব, কিন্তু তোমরা একটু চেষ্টাটা কইরো ভাই। দেখো, হাউ এর পরে ডিড হি লুক, হি লুকের ডিড হি লুকের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি বলো তো? ডিড হি লুকের পরিবর্তে আমরা হি লুকড ব্যবহার করতে পারি না? তাহলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব চলে আসছে। ডাজ হি লুক, তাহলে হি এর সাথে তো লুকস ব্যবহার করতে পারতাম। হি লুকড নাকি কুড হি লুক? আমাদের এই প্রশ্নের বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার সি নাম্বার। বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা? সি নাম্বার। ওকে, হোয়াট সারপ্রাইজড মি অ্যান্ড দ্য মোস্ট ওয়াজ হাউ ড্যাশ অ্যান্ড রিয়াক্টেড। মাথায় রাখবা এইখানে যে ব্যাপারটা দেখো, এন্ডের আগেও যা এন্ডের পরেও তা, এই কথাটা একটু খাতায় লিখে নিবা। কি বলছি ভাইয়া? এই কথাটা একটু খাতায় লিখে নিবা। সেটা হচ্ছে আমি তোমাদের কমেন্ট দেখতেছি একটু পরে। এন্ডের আগেও যা এন্ডের পরেও তা। এখানে এন্ডের পরে দেখো তো রিয়াক্টের সাথে ইডি যুক্ত হয়েছে না? REACTED, রিয়াক্টেড। ওকে, এটা যদি রিয়াক্টেড হয় তাহলে এখানে তোমার লুক বসানোর কোনো সুযোগ নাই, এখানেও তোমার বসাইতে হবে লুকড। ওকে, দেখো একটা মাত্র অপশনই রাইট। আমি কি ক্লিয়ার? আমি যদি বুঝতে পারি একটু জানাবো।
আমি যদি বুঝাইতে পারি একটু জানাবো ভাই। দেখো একটা মাত্র অপশনই রাইট। আমি কি ক্লিয়ার? আমি যদি বুঝতে পারি একটু জানাবো। আমরা সবাই ক্লিয়ার হলে একটু জানাবো ভাইয়া। তোমরা কি উত্তর করতে? তৃষা উত্তর করছে 4 রেজওয়ান উত্তর করছে 4 ফারজানা উত্তর করছে সি, আরিফ উত্তর করছে সি, শেয়ারডান বলছে সাব্বির। থ্যাংক ইউ। যারা যারা শেয়ার করছো আমরা তাদের নাম আমাদের স্ক্রিনশট থেকে যাবে, আমরা বিবেচনা করে তোমাদেরকে একটা বই দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখো। আই ডোন্ট রিমেম্বার ড্যাশ, হোয়াট ইজ হার নেম, হার নেম ইজ হোয়াট, হোয়াট হার নেম ইজ হোয়াট হার নেম। এই জাতীয় প্রশ্ন আমরা আরেকটা পড়েছিলাম 15-16 সেশনে আসা। কোন সেশনে? 15-16 সেশনে আসা একটা প্রশ্ন। একটু উত্তর করো তো। কোয়েশ্চেন নাম্বার 5 আমরা একটু উত্তর করব। সি অল ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে কি হবে বলো তো? আই ডোন্ট রিমেম্বার, আই ডোন্ট রিমেম্বার কে বলছে? রিমন বলছে। আবার দেখো আমি আগের প্রশ্নটা একটু আরেকবার দেখাই দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো। মাথায় রাখবা এন্ডের আগের অংশ এবং এন্ডের পরের অংশ সবসময় সেম হইতে হয়। এখানে দেখো রিয়াক্টের সাথে ইডি যুক্ত হয়েছে না, সুতরাং পূর্ববর্তী ভার্বটাকে তুমি বেস ফর্মে বা প্রেজেন্টে রাখতে পারবা না, ওটাও পাস্টে নিয়ে যেতে হবে। একটা অপশনই রাইট, সেটা হচ্ছে সি নাম্বার। রিমন আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নটা দেখি আমরা একটু। আই ডোন্ট রিমেম্বার ড্যাশ, হোয়াট ইজ হার নেম, হার নেম ইজ হোয়াট, হোয়াট হার নেম ইজ। আমরা একটু আগেই পড়ছিলাম ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপরে হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, ডাব্লিউএইচ ওয়ার্ড এরপরে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। তাহলে কোন অপশনটা রাইট দেখো তো? শুধুমাত্র সি নাম্বার অপশনটাই রাইট, এটাই কারেক্ট অ্যান্সার। আমরা একটু আগে এরকম একটা প্রশ্ন দেখেছি। পাস ক্লিয়ার হলে ডান লিখবা। 6 চলে যাই। দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট ইয়েস্টারডে, আন্ডারলাইন পজিশন। এখানে তোমাদেরকে একটা কথা শিখাই দেই, তুমি আগে একটা শব্দ শিখতা যে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ নাকি এটা অ্যাডভার্ব। এখন তুমি শিখবা অনেকগুলো শব্দ নিয়ে, কিন্তু একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যত শব্দই থাকুক না কেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যত শব্দই থাকুক না কেন, ওকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যত শব্দই থাকুক না কেন, তুমি যে কাজটা করবা এটাকে একটা শব্দ ধরে নিবা। কি বলছি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যত শব্দই থাকুক না কেন, এটাকে কি কয়টা শব্দ? একটা শব্দ হিসাবে ধরে নিবা, একটা শব্দ হিসাবে ধরে নিবা। এবং এটা যদি আমি নির্ণয় করতে পারি এটা একটা শব্দ, মনোযোগ দিয়ে শোনো, মানে একদম স্ট্রিক্টলি মাথা ঠান্ডা রাখো। আমি বলি একটু, আগে আমরা শিখছি কয়টা শব্দ? একটা, যে এটা নাউন না এটা অ্যাডজেক্টিভ নাকি এটা অ্যাডভার্ব। এখন আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ভিতরে অনেক শব্দ থাকতে পারে। কত শব্দ? অনেক। এই অনেক শব্দ থাকুক আর যত শব্দই থাকুক না কেন, এটা নিয়ে তোমার কোনো কনসার্ন হওয়ার দরকার নাই। তোমার কনসার্ন হইতে হবে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যাই আছে তুমি ধরে নিবে একটা শব্দ, পুরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। এখন এই শব্দটা যদি নাউন হয় নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব হলে অ্যাডভার্ব ক্লোজ। এখন দেখো দেখি, দিস ইজ দ্য পেন, এখানে এই দিস হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, ইজ হচ্ছে এখানকার ফাইনাইট ভার্ব, এরপরে দেখো অবজেক্ট হচ্ছে দ্য পেন, তাহলে এটা কি নাউন না? মাথায় রাখবা সেন্টেন্সের অবজেক্ট হিসাবে, সেন্টেন্সের অবজেক্ট হিসাবে দুইটা পার্টস অফ স্পিচ, একটা নাউন একটা হচ্ছে প্রোনাউন। এখন প্রোনাউন ক্লোজ বলতে যেহেতু কিছু নাই, সুতরাং কারেক্ট অ্যান্সার কি নিতে হবে? নাউন ক্লোজ। এখন এটা যদি নাউন ক্লোজ হয়, এখন ব্যাপারটা হচ্ছে দেখো, যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে তাকে আমরা কি বলবো বলো তো? যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে যদি আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি, তাহলে এটা শুধু অ্যাডজেক্টিভ নয়। কেন? এখানে আমাদের একটা সিঙ্গেল শব্দ নাই এবং এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, সুতরাং হবে এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। আমি কি ক্লিয়ার? আমি কি ক্লিয়ার ভাই? আমি যদি ক্লিয়ার হয়ে থাকি একটু ডান লিখবো। আমি যদি ক্লিয়ার হয়ে থাকি, এতক্ষণ যা বলছি যদি ক্লিয়ার হয়ে থাকি আমরা ডান লিখবো একটু। আমি কি ক্লিয়ার ভাইয়া? একটু আমার সাথে জানাবা, একটু আমাকে জানাবা যে ভাইয়া আমি ক্লিয়ার, বা তোমরা সকলেই বুঝতে পারছো। ভাইয়া 6 নম্বরটা আরেকবার বুঝাই দেন, আমি একটু মনোযোগ দিয়ে দেখাই বা মনোযোগ দিয়ে একটু শোনো। আমার কি সাউন্ড ঠিক আছে আমি যদি এভাবে কথা বলি? দেখি একটু। ভাইয়া 6 নম্বরটা আরেকবার বুঝাই দেন, আমি একটু মনোযোগ দিয়ে একটু দেখো সাউন্ড ঠিক আছে। দেখো ব্যাপারটা ছিল,
আমি বলছিলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আগে তুমি একটা শব্দ শিখতা, এখন শব্দ শিখবা একাধিক। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অর্থাৎ আন্ডারলাইন করা যে অংশটা আছে এটা যত শব্দই থাকুক না কেন তুমি ধরে নিবা একটা শব্দ। তাহলে দিস ইজ দ্য পেন, এটা হচ্ছে এখানকার হচ্ছে ফাইনাইট ভার্ব দ্য পেন। এখন ব্যাপারটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় দুইটা পার্টসিপল স্পিচ হয়, নাউন আর প্রোনাউন। সুতরাং নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ, যেহেতু এখানে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব আছে ভিতরে, ভিতরে কি আছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, সুতরাং এটা আর শুধু অ্যাডজেক্টিভ থাকবে না, হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লোজ। আশা করি বুঝতে পারছো। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা দেখো, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ ব্রোকেন হ্যান্ডেল ইন মাইন। দেখো দেখি, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল ইন ইজ মাইন, হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল। তাহলে দ্য আমব্রেলার পরবর্তী অংশটা যেটা ছিল হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল। তাহলে দেখো দেখি, এই দ্য আমব্রেলার পরে দ্য আমব্রেলা কি এই সেন্টেন্সের সাবজেক্ট না? তাহলে এই সাবজেক্ট হিসেবে কি হতে পারে বলো তো? সাবজেক্ট হিসেবে দুইটা পার্টস অফ স্পিচ, আইদার নাউন অর প্রোনাউন। সাবজেক্ট হিসেবে দুইটা পার্টস অফ স্পিচ, আইদার নাউন অর প্রোনাউন। সুতরাং নাউন বা প্রোনাউনকে যেই মডিফাই করুক না কেন সে কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। কোন অপশনে আছে? ডি নাম্বারে। তাহলে কি হবে ভাইয়া? ডি নাম্বারে আছে অ্যাডজেক্টিভ ক্লোজ। ক্লিয়ার হলে ডান লিখবা ভাইয়া, ক্লিয়ার হলে ডান লিখবা। ফার্স্ট অ্যাডজেক্টিভ ক্লোজ কোন অপশনে আছে? ডি নাম্বারে। তাহলে কি হবে ভাইয়া? ডি নাম্বারে আছে অ্যাডজেক্টিভ ক্লোজ। ক্লিয়ার হলে ডান লিখবা ভাইয়া। বুঝতে পারছো? এই পারবা পরীক্ষা আসলে? পরীক্ষা আসলে কি পারবো ভাই? ওকে, এই সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এর পরবর্তী অপশনটা দেখো কি ছিল, দ্য ফাংশনস অফ আ প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্ব অ্যান্ড ইন্টারজেকশন, অ্যাডজেক্টিভ ইন্টারজেকশন অ্যান্ড নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অ্যান্ড নাউন কমপ্লিমেন্ট, ইন্টারজেকশন অ্যান্ড নাউন কমপ্লিমেন্ট। জাহাঙ্গীরনগরে আসছিল, একটু উত্তর করে দেখি কে কে পারি, একটু উত্তর করে দেখি কে কে পারি আমরা। মনে রাখবা এই প্রিপোজিশনাল ফ্রেজের যে ফাংশন বা কাজ, এটা অ্যাডজেক্টিভের হতে পারে, এটা অ্যাডভার্বের হতে পারে এবং এটা নাউন কমপ্লিমেন্টের হতে পারে। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এটা একটু মনে রেখো, এখান থেকে প্রশ্ন জাহাঙ্গীরনগর স্যারা খুব কম করে, কারণ এই প্রশ্নগুলো একটু বিদ ঘুটে, মুখস্থ আইটেমের মতো। বুঝতে পারছো? 8 উত্তর লিখে ফেলো সবাই। 8 উপর হচ্ছে সি। এরপরে দেখো, ইট ড্যাশ দ্যাট ভিটামিন এ অ্যান্ড সি অ্যান্ড ই আর ইফেক্টিভ ফর দ্য ট্রিটমেন্ট অফ আর্সেনিক্স। এখন দেখ ব্যাপারটা ছিল ইট ইজ বিলিভড নাকি ইট হ্যাজ বিলিভড। এখন এই ভিটামিন এ সি ই আর ইফেক্টিভ, তার মানে এটা কোন টেন্সে আছে ভাই? প্রেজেন্ট টেন্সে আছে না? এটা তো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। এখন এটা যখন প্রেজেন্ট ইনডিফিনিটে আছে তাহলে আর ইফেক্টিভ ফর দ্য ট্রিটমেন্ট অফ আর্সেনিকোসিস। এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু আমার একটা ক্লোজের পরবর্তী অংশটা প্রেজেন্টে আছে, তোমার পূর্ববর্তী অংশটাও তোমার প্রেজেন্টে রাখতে হবে। এটা বিলিভড হচ্ছে না, আর প্রেজেন্ট ইনডিফিনিটে। এখন এটা বিশ্বাস করা হয়, বিশ্বাস কে করে? কেউ না কেউ করে। এখন বিশ্বাস করা যে হয়, এই সাবজেক্ট যখন কাজ করবে না তখন চলে যাবে কোথায়? প্যাসিভে। কোথায়? প্যাসিভে। সুতরাং হবে ইজ বিলিভড, LIEVED। কারেক্ট অ্যান্সার এই নাম্বার। 9 নম্বর ক্লিয়ার হলে ডান লিখবা ভাইয়া। প্রশ্ন নাম্বার 9 ক্লিয়ার হলে ডান লিখবো দ্রুত। 9 ক্লিয়ার হলে ডান লিখবো। আমরা একটু দ্রুত উত্তর করব। প্রশ্ন নাম্বার 9 ক্লিয়ার হলে ডান লিখবো। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা দেখো, প্রশ্ন নাম্বার 9 ক্লিয়ার। হ্যাঁ, ডান, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা দেখো, হি ওয়াজ থিঙ্কিং অফ রিজাইনিং ফ্রম দ্য ক্লাব। এখানে যে ব্যাপারটা ছিল, হুইচ ফাউন্ডেড হিমসেলফ, হুইচ হি ফাউন্ডেড হিমসেলফ, হুইচ ফাউন্ডেড বাই হিমসেলফ, হুইচ ওয়াজ ফাউন্ডেড বাই হিমসেলফ। এখন একটু উত্তর করো দেখি। কোয়েশ্চেন নাম্বার 10, প্রশ্ন নাম্বার 10 কি হতে পারে? দেখো এখানে প্রথম যে অংশটা একটু মনোযোগ দিয়ে দেখবা ভাই, প্রশ্নগুলো একটু কঠিন, ফ্রেজ অ্যান্ড ক্লোজের বুঝতে হবে। হি ওয়াজ থিঙ্কিং, এখানে প্রথম যে অংশটুকু ছিল এটা পাস্ট টেন্সে ছিল না? এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াসে ছিল, তার মানে তোমার পরবর্তী টেন্সটাও কি পাস্টেই রাখতে হবে, পরবর্তী টেন্সটা পাস্টেই রাখতে হবে। এখন হুইচ ফাউন্ডেড হিমসেলফ নাকি হুইচ হি ফাউন্ডেড হিমসেলফ, এখানে হুইচ এর পরবর্তীতে আমার সাবজেক্ট ফাইনাইট ভার্ব লাগবে।
হুইচ এর পরবর্তীতে আমার সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব লাগবে। এখন হুইচ এর পরবর্তীতে যখন সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব লাগবে, তোমাকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে। দেখো হুইচ এর পরে দেখো আছে সাবজেক্ট, আছে ফাইনাইট ভার্ব। এখানে সাবজেক্ট নাই, এই নাম্বার কেটে দাও। হুইচ ফাউন্ডেড বাই হিমসেলফ, নো, হুইচ ওয়াজ ফাউন্ডেড না বাই, কারেক্ট অ্যান্সার। তাহলে কি হচ্ছে বি নাম্বার। এখানে প্রথম পরবর্তী একটা ক্লোজ যদি আমার পাস্ট কন্টিনিউয়াসে থাকে, অপর ক্লোজটাকে তোমাকে পাস্ট ইনডিফিনিটে রাখতে হবে। ক্লিয়ার হলে ডান লিখবা। প্রশ্ন নাম্বার কত ছিলাম আমরা? 10। প্রশ্ন নাম্বার 10-এ আমরা ক্লিয়ার হলে ডান লিখব। প্রশ্ন নাম্বার 10 ক্লিয়ার হলে ডান লিখব। ওকে ভাই, কোয়েশ্চেন নাম্বার 10 কি আমরা ক্লিয়ার? এরপরে দেখো, এই তাড়াতাড়ি জানাবা। ওকে, থ্যাংক ইউ। আরিফ উত্তর করছে আমাদের। তোমরা একটু উত্তর করার চেষ্টা করবো, আমি একটু উত্তর দেখবো। রেজওয়ান আলী উত্তর করছে, রিমন সাহা উত্তর করছে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু উত্তর দেখার চেষ্টা করব। হি ওয়েটেড ইন ফ্রন্ট অফ দ্য হাউস। দেখো দেখি, এই ইন ফ্রন্ট অফ, ইন এর মাঝে আছে FRONT, এর মাঝে আছে অফ। প্রিপোজিশন প্রিপোজিশন, প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ। কোন ফ্রেজ হবে বলো তো? কোন ফ্রেজ হবে? প্রিপোজিশন দিয়ে শুরু এবং প্রিপোজিশন দিয়ে শেষ। কোন ফ্রেজ হতে পারে বলো দেখি একটু? প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, কি হতে পারে বলো? মাথায় রাখবা, দ্যাট গন ফর প্রিপোজিশনাল ফ্রেজ। কোন অপশনে আছে? এ নাম্বার। প্রিপোজিশন দিয়ে শুরু হবে, প্রিপোজিশন দিয়ে শেষ হবে, গন ফর প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, 11-এর এ দেখি কে উত্তর করছে। রেজওয়ান উত্তর করছে, আরিফ, থমাস, কি রে নাম হচ্ছে থমাস সিলভি। আচ্ছা, কারেক্ট অ্যান্সার হবে এ নাম্বার, প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক করে নাও। which of the following is correctly framed? দেখো দেখি, he asked me who was my friend, he asked me who is my friend, he asked me who my friend is, he asked me who my friend was. which one is correct? question number 12 একটু উত্তর করবো ভাইয়া। প্রশ্ন নাম্বার 12, এখানে দেখো he asked me, প্রথম যে অংশটুকু ছিল এটা কোন টেন্সে ছিল? এটা ছিল হচ্ছে পাস্ট টেন্সে। কোন টেন্সে? এটা ছিল পাস্ট টেন্সে। তাহলে পরবর্তী অংশটা কি প্রেজেন্টে হবে? পরবর্তীটা কি প্রেজেন্টে হবে? না, এই বিআরসি আগেই কেটে দাও। হি আস্কড মি হু ওয়াজ মাই ফ্রেন্ড, না বাবা, এই আমার ডাব্লিউএস এর পরে লাগবে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। এখন সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব কোন অপশনে আছে? ডাব্লিউএস এর পরে এই যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব। সুতরাং ডি নাম্বারটা কারেক্ট অ্যান্সার, এই নাম্বারটাও হচ্ছে না। বুঝাইতে পারলে বা ক্লিয়ার হলে ডান লিখবা। 12-এর আরিফ উত্তর করছে সি, না সি হবে না, ডি হবে কারেক্ট অ্যান্সার। শিকদার উত্তর করছে নাজমুল, সেলভি উত্তর করছে বি, রেজওয়ান আলী উত্তর করছে এ। নো নো নো, দ্যাট ইজ নট দ্য অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বার, হি আস্কড মি হু মাই ফ্রেন্ড ওয়াজ। হে ক্লিয়ার? 13-তে চলে যাও। কুড ইউ টেল মি হোয়ার, এটা আমি বলে দিব না, এটা তোমরা উত্তর করো তো। আমি অনেকগুলো বলে দিছি, এটা তোমরা উত্তর করো। কুড ইউ টেল মি হোয়ার, এটা তোমরা উত্তর করো। আমি অনেকগুলো তোমাদের বলে দিছি, আমি একটু উত্তর দেখার চেষ্টা করি। ওকে, আমরা একটু উত্তর দেখার চেষ্টা করি। কুড ইউ টেল মি হোয়ার, দ্রুত দ্রুত দেখি কে কে পারতেছি। থমাস উত্তর করছে 13-এর এ, দ্য মিটিং ইজ হেল্ড। আমি সবার উত্তর দেখতে চাই, দ্রুত দ্রুত, আমি একটু সবার উত্তর দেখতে চাই। এ ভাইয়া, তোমাদেরকে আরেকটা কথা ক্লিয়ারলি বলে দেয়, এই যে প্রশ্ন সলভ তোমরা পারো না, এই যে সবাই চলে যাচ্ছে, ব্যাপারটা এমন নয়। তুমি কতটুকু পারো নো ম্যাটার্স, তুমি কতটুকু প্রশ্ন ইমপ্লিমেন্ট করতে পারতেছো এটা ম্যাটার্স। দেখো, কুড ইউ টেল মি হোয়ার, তাহলে এই যে হোয়ার আছে ডাব্লিউএস, এরপর আমার কি লাগবে? ডাব্লিউএস এর পরে লাগবে হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এটা লাগবে না? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। দেখো তো, দ্য মিটিং ইজ হেল্ড, এই নাম্বারটাই তো কারেক্ট অ্যান্সার। এখানে সাবজেক্ট নাই, বি নাম্বারে কেটে দাও, সি নাম্বারে ডাজ, ডি নাম্বারে দেখো হোল্ড দ্য মিটিং। নো ম্যান, ডাব্লিউএস এর পরে আমার সাবজেক্ট ফার্স্ট প্রায়োরিটি। কি প্রায়োরিটি? সাবজেক্ট। তোমাদেরকে আরেকবার বলি, তোমরা যারা এখন পর্যন্ত এই ক্লাসটা শেয়ার করোনি, একটু দ্রুত শেয়ার করো, কারণ আজকের এই ক্লাসটা শেয়ার করলে তুমি একটা ইংলিশ বিচিত্রা বই, যেটার দাম মার্কেটে 560 টাকা, সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবা। আমরা গত ক্লাসেও একটা ইংলিশ বিচিত্রা বই দিয়েছি যে কোনো একজনকে, আজকেও ইনশাল্লাহ দিব। ওকে, সবাই একটু উত্তর করবা। এই কোয়েশ্চেন নাম্বার 13 ক্লিয়ার হলে আমরা ডান লিখবো। প্রশ্ন নাম্বার 13 ক্লিয়ার হলে আমরা ডান লিখবো ভাই। কোয়েশ্চেন নাম্বার 13 ক্লিয়ার হলে আমরা ডান লিখবো। ওকে, থ্যাংক ইউ,
থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী প্রশ্নটা দেখো, ডু ইউ নো হোয়ার শি কামস ফ্রম, হোয়ার ডাজ শি কাম ফ্রম, হোয়ার ফ্রম শি কামস, ফ্রম হোয়ার ডাজ শি কাম। বলো দেখি কোয়েশ্চেন নাম্বার 14, প্রশ্ন নাম্বার 14 আমরা একটু উত্তর করব। হোয়ার শি কামস ফ্রম, এখন এই ডু ইউ নো এরপরে আমার কি আছে হোয়ার, এরপরে আমার কি লাগবে সাবজেক্ট ফাইনাইট ভার্ব, কি লাগবে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। দেখো দেখি হোয়ার শি কামস ফ্রম হতে পারে, হোয়ার ডাজ শি, না রে ভাই এটা তো একটা এস যুক্ত করে দিলেই হচ্ছে। হোয়ার শি ফ্রম শি কামস, হোয়ারের পরে সাবজেক্ট লাগবে, এখানে হোয়ারের পরে সাবজেক্ট লাগবে, কোনোটাই হচ্ছে না। কারেক্ট অ্যান্সার হচ্ছে 14 এ নাম্বার, কারেক্ট অ্যান্সার হচ্ছে 14 এ। আমরা কি বুঝতে পারতেছি? ওকে থ্যাংক ইউ। এই কোয়েশ্চেন নাম্বার 14 পর্যন্ত সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। প্রশ্ন নাম্বার 14 পর্যন্ত আমরা যদি সবাই ক্লিয়ার হয়ে একটু ডান লিখবো দ্রুত। 50টা শেয়ার ডান রেজওয়ান, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী প্রশ্নটা দেখো, আর দ্য ট্রেন ইজ মুভিং ফাস্ট এনাফ। মাথায় রাখবা, মাথায় রাখবা, মাথায় রাখবা, এই এনাফের ব্যবহার নাউনের পূর্বে এনাফ, নাউনের পূর্বে এনাফ, আর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে এনাফ, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে এনাফ, নাউনের পূর্বে এনাফ, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে এনাফ। তাহলে এখানে যে ব্যাপারটা ছিল দ্য ট্রেন ওয়াজ মুভিং ফাস্ট এনাফ, আন্ডারলাইন ফ্রেজ, বলো দেখি এটা কি হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 15, প্রশ্ন নাম্বার 15 একটু উত্তর করবা। তাহলে নাউনের পূর্বে এনাফ, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে এনাফ, সুতরাং ইটস গন ফর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কই হবে ভাইয়া? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর ফ্রেজ মানে আমরা যে ব্যাপারটা বলছিলাম সেটা হচ্ছে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী প্রশ্নটা দেখো, এই জিনিসটা একটু লিখে নাও, এই যে নাউনের পূর্বে এনাফ, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে এনাফ, এই জিনিসটা পরীক্ষায় খুবই আসার মতো। কি বলছি? নাউনের পূর্বে এনাফ, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে এনাফ, এটা পরীক্ষায় খুবই আসার মতো। পরবর্তী প্রশ্নটা দেখি কি ছিল। ফ্রেজ আমরা তো জানি, যেটা দুই বা ততোধিক ফাইনাইট ভার্ব বিহীন, ওটা আমরা আগেই বলছি ফাইনাইট ভার্ব থাকবে না। আর ফ্রেজ হচ্ছে 7 প্রকার, ইন্টারজেকশনাল, ভার্বাল ফ্রেজ, আর একটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। আমরা একটু উত্তর করার চেষ্টা করব। ইনস্পাইট অফ হিজ বেস্ট এফোর্ট, আমি একটু আগে যে কথাটা বলছিলাম, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ, এবং এখানে ফাইনাইট ভার্ব থাকবে না, এখানে কি থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। এই ফ্রেজের ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে শব্দগুচ্ছে, এই ফ্রেজের ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে শব্দগুচ্ছে, ফাইনাইট ভার্ব থাকবে না, এক গুচ্ছ শব্দ থাকবে, এক গুচ্ছ মানে একের অধিক শব্দ থাকবে, এটা নিশ্চিত। একের অধিক যে শব্দ থাকবে এটা আমরা নিশ্চিত। সুতরাং এখানে যে ব্যাপারটা দেখো, ইনস্পাইট অফ হিজ বেস্ট এফোর্ট হি ফেইল্ড, তাহলে এই যে ইনস্পাইট অফ হিজ বেস্ট এফোর্ট এখানে কি হতে পারে বলো দেখি? হি ফেইল্ড। সবাই একটু উত্তর করবা। ইনস্পাইট অফ হিজ বেস্ট এফোর্ট হি ফেইল্ড। আমরা অ্যাডভার্ব সম্পর্কে গত ক্লাসে একটা জিনিস বলছিলাম, অ্যাডভার্ব এমন একটা পার্টস অফ স্পিচ, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। অ্যাডভার্ব এমন একটা পার্টস অফ স্পিচ যেটা নাউন এবং প্রোনাউন ব্যতীত বাকি 8টা পার্টস অফ স্পিচের সবাইকে, মানে নাউন প্রোনাউন বাদে বাকি সকল পার্টস অফ স্পিচকে সে মডিফাইড করতে পারে। এমনকি পুরো একটা বাক্যকে, একটা কমপ্লিট বাক্যকেও সে মডিফাই করতে পারে। এখন যখন একটা কমপ্লিট বাক্যের পূর্বে বসছে, হি ফেইল্ডের পূর্বে, তাহলে কি হবে বলো দেখি? অ্যাডভার্ব ফ্রেজ। কোন অপশনে আছে? এটা শুধুমাত্র অ্যাডভার্ব ফ্রেজই হতে পারে। ক্লিয়ার ভাইয়া? তোমরা কি ক্লাস বুঝতেছো? প্রশ্নগুলো কিন্তু এত সহজও না, প্রশ্ন এত সহজও না। কারেক্ট অ্যান্সার হবে অ্যাডভার্ব ফ্রেজ। এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে ডান লিখবো। আর তোমরা যারা একটু পরে যুক্ত হয়েছো তোমাদেরকে আরেকবার মনে করাই দিচ্ছি, জয়কলির একটা ইংলিশ বিচিত্রা, আমি তোমাদের অ্যাজ এ বড় ভাই হিসেবে এই সাজেশনটা দিব, তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও। কারণ কি, তুমি একটা শেয়ার করে যদি একটা 600 টাকার বই জিততে পারো, হোয়াই নট ম্যান? এটা তো আসলে ফ্রি অফ কস্টে মানে তৈরি হয় নাই, বা তুমি পাবাও না, বুঝতে পারছো? তোমার জন্য এই সুযোগটা লুফে নেওয়া দরকার। পরবর্তী দেখো, পিপল হু হ্যাভ পোর ডায়েটস আর লাইকলি টু ক্যাচ কোল্ড। এখানে হু হ্যাভ পোর ডায়েটস আর লাইকলি, ইন দিস সেন্টেন্স দ্য ডিপেন্ডেন্ট ক্লোজ। আমি ডিপেন্ডেন্ট মানে কি বলছি? ডিপেন্ডেন্ট মানে পরাধীন। এই ডিপেন্ডেন্ট মানে আমরা কি বলছিলাম? পরাধীন ক্লোজ কোনটা? ডিপেন্ডেন্ট মানে হচ্ছে পরাধীন। তাহলে এটা যদি পরাধীন হয় কোনটা হবে বলতো? পিপল হু হ্যাভ ডায়েটস আর লাইকলি টু ক্যাচ কোল্ড।
ইন দিস সেন্টেন্স দ্য ডিপেন্ডেন্ট ক্লোজ ইজ, তাহলে কি হবে বলো দেখি, অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, হুইচ ওয়ান ইজ কারেক্ট? ওকে, এরপরে দেখো, তাহলে আমরা যখন 17 নম্বর প্রশ্নটা দেখতেছি, পিপল হু, এখানে আমাদের কারেক্ট আনসার কোনটা হবে? পিপল হু হ্যাভ পোর ডাইটস, এটার নিচে আন্ডারলাইন করা ছিল। ওকে, তাহলে এই পিপল কি? নাউন, নাউনকে যে মডিফাই করছে সে কি হবে? অ্যাডজেক্টিভ। সুতরাং এই অ্যাডজেক্টিভটা হবে সি নাম্বার, এন্ড অ্যাডজেক্টিভ ক্লোজ। ক্লিয়ার? এ ভাই ক্লিয়ার? 16 ক্লিয়ার, 17 ক্লিয়ার হলে ডান লিখবা। 17 ক্লিয়ার হলে ডান লিখবো ভাই। সতেরো ক্লিয়ার হলে ডান লিখবো। ওকে ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা দেখি। নোবডি নোজ হোয়ার ড্যাশ পোস্টপন্ড আনটিল নেক্সট উইক। নোবডি নোজ হোয়াই, তাহলে এই হোয়াই মানে কি? আমার ডাব্লিউএইচ, আমরা ডাব্লিউএইচ এর পরে কি শিখছিলাম? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। এখন দেখো দেখি কি হতে পারে। সাবজেক্ট কোন কোন অপশনে আছে? দ্য ম্যাচ ওয়াজ, আর এখানে আর কোনো সাবজেক্ট নাই, সুতরাং বি এবং সিতে সাবজেক্ট আছে, তার মানে ডি আর এ আগেই কেটে দাও। তাহলে ডি এবং সি এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো তো ভাই? ডি এবং সি এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে আমরা একটু বলি দেখি। এখন ম্যাচ যে পোস্টপন করার ব্যাপারটা, এটা কি নিজে নিজে হতে পারে? না, কেউ না কেউ তাকে পোস্টপন করিয়েছে, কেউ না কেউ তাকে পোস্টপন করবে। সুতরাং মাস্ট বি গন ফর প্যাসিভ, মাস্ট বি গন ফর প্যাসিভ, সেটা হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার এর পরে এখানে V3 আসবে। সুতরাং কারেক্ট অ্যান্সার কোনটা? সি নাম্বার। নোবডি নোজ, কেউ আসলে জানে না হোয়াই দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ড, হোয়াই দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ড। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বার। ওকে, এই ক্লিয়ার? আমরা কত নাম্বারে ছিলাম? 18। কারেক্ট অ্যান্সার সি। তোমরা কে কে পারছো একটু দেখি। সাব্বির ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। সাব্বির ইসলাম, থ্যাংক ইউ, পারছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এতটুকু অংশ পর্যন্ত আমরা যারা যারা ক্লিয়ার একটু ডান লিখবো। 18 সি দেখি কে কে উত্তর করছে। অনেকেই পারছো রে। রিজওয়ান উত্তর করছে, আরিখেত মুন্সি উত্তর করছে, রিমন উত্তর করছে, নাজমুল শিকদার উত্তর করছে। থ্যাংক ইউ, তোমরা অনেকেই পারতেছো, থ্যাংক ইউ। লিখছো? এই 18 পর্যন্ত সবাই ক্লিয়ার? এরপরে আমরা একটু ফাস্ট আগাবো, আমাদের হাতে সময় খুবই কম, আমরা একটু দ্রুত আগাবো, যেহেতু আমরা প্রশ্নের প্যাটার্ন বুঝে ফেলছি। ইনশাল্লাহ আমরা লিখতে পারবো এখন। দেখো পরবর্তী প্রশ্নটা দেখো, দ্রুত উত্তর করবা। হি ওয়ান্টেড টু নো ড্যাশ হাউ লং টাইম আই হ্যাড বিন, হাউ লং হ্যাড আই বিন, হাউ লং টাইম হ্যাড আই বিন, হাউ লং আই হ্যাড বিন। সবাই একটু উত্তর করো তো। কোয়েশ্চেন নাম্বার 19, প্রশ্ন নাম্বার 19। দেখো তাহলে হাউ লং আই হ্যাড বিন, এই হাউ এর পরে দেখো ডাব্লিউএইচ এর পরে আমার কি লাগবে? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, তাই না? তাহলে আই হ্যাড বিন, সুতরাং কারেক্ট অ্যান্সার ডি নাম্বার। কারেক্ট অ্যান্সার ডি নাম্বার। দেখো হাউ লং টাইম আই হ্যাড বিন, এখানে আসলে টাইম বলার দরকার নাই, হাউ লং বলতেই কত দীর্ঘ সময় এটা বুঝিয়ে ফেলে। হাউ লং হ্যাড আই বিন, হাউ লং এর পরে আমার সাবজেক্ট লাগতো, সুতরাং বি নাম্বারটা হচ্ছে না। হাউ লং টাইম, আবার টাইম আসছে, এটা হচ্ছে না। কারেক্ট অ্যান্সার ডি নাম্বার। প্রশ্ন নম্বর কততে ছিলাম? 19 ক্লিয়ার হলে ডান লিখবা। 19 ক্লিয়ার হলে ডান লিখবা। ক্লাস আর 10-12 মিনিট 15 মিনিট লাগবে ইনশাল্লাহ, 10-15 মিনিট। ওকে, 19 পর্যন্ত ক্লিয়ার। আমাদের ক্লাস টাইম অনেকক্ষণ হয়ে গেছে, তোমরা একটু দ্রুত উত্তর করবা। 19 পর্যন্ত ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। পরবর্তী দেখো, আই এম এক্সাইটেড টু সি অল দ্য হিস্টোরিক্যাল স্ট্রাকচারস বাই দ্য রোমান এম্পায়ার। দেখো আই এম এক্সাইটেড টু সি অল দ্য হিস্টোরিক্যাল স্ট্রাকচারস, টু বিল্ড নাকি বিল্ড? ভাই এই বাই রোমান এম্পায়ার, তার মানে এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে প্যাসিভে। এটা কোথায় আছে? এটা আছে প্যাসিভে। এখন এটা যখন প্যাসিভে আছে, সুতরাং এই টু বিল্ড হবে না, টু হ্যাভ বিল্ড হবে না, হ্যাভিং বিল্ড হবে না, হবে হচ্ছে বিল্ড, BUILD।
এলটি, এটাও পাস্টে নিয়ে আসতে হবে, বিইউআইএলটি পাস্টে। ওকে, কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে তাহলে? এই দ্রুত উত্তর করো। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। আর তোমাদেরকে একটা কথা মনে করাই দিচ্ছি, তোমরা যারা এখনো ক্লাসটা শেয়ার করোনি, সুযোগ কিন্তু এখনো আছে। ইংলিশ বিচিত্রা বইটা সম্পূর্ণ ফ্রিতেই পেতে পারো আজকের এই ক্লাসটা শেয়ার করার মাধ্যমে। ওকে, আজকের এই ক্লাসটা শেয়ার করার মাধ্যমে ইংলিশ বিচিত্রা বইটা সম্পূর্ণ ফ্রিতেই পেতে পারো। ওকে ভাইয়া, আজকের এই ক্লাসটা শেয়ার করার মাধ্যমে ইংলিশ বিচিত্রা বইটা সম্পূর্ণ ফ্রিতেই পেতে পারো। দেখো, which sentence uses an adverbial clause? Now tell me the place where he lives, tell me where he lives, you may go where you like, I know where he said so। বলো দেখি 21 নাম্বার কোনটা হতে পারে? প্রশ্ন নাম্বার 21 আমরা কেউ পারলে একটু উত্তর করব। প্রশ্ন নাম্বার 21 আমরা একটু পারলে কেউ উত্তর করব। দেখো, ইউ মে গো হোয়ার হি লিভস, এখানে ইউ সাবজেক্ট, মে গো এখানকার ভার্ব গো। এখন ভার্বের পরে যে আসলে মডিফাই করবে ভার্বকে, সেটা কি হবে? অ্যাডভার্ব ক্লোজ। সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এখন পরবর্তী এ নাম্বারটা দেখো, টেল মি দ্য প্লেস। এখন দ্য প্লেসকে যদি মডিফাই করে, নাউনকে মডিফাই করলে এটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। সুতরাং এই নাম্বারটা হচ্ছে না। টেল মি হোয়ার হি লিভস, সুতরাং এটা হচ্ছে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার সি নাম্বার। ওকে, ভার্বের পরবর্তী অংশে আন্ডারলাইন করা থাকলে সেটাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লোজ। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দেই, ক্লোজ চেনার একটা শর্টকাট। প্রথমে আমরা এটাকে ইট দিয়ে রিপ্লেস করব। যদি ইট দিয়ে রিপ্লেস করা যায় নাউন ক্লোজ, ইট দিয়ে রিপ্লেস করা যায় না, সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভে চলে যাবে। ওকে, আমরা যেভাবে শিখছি আশা করি পরীক্ষার হলে আসলে আপনারা পারবেন। পরবর্তী 21 নম্বর ক্লিয়ার হলে রান লিখবো। 22-এ চলে যাই। দেখো, দ্য ওম্যান ইজ স্ট্রং অ্যান্ড আই এম শিওর অফ ইট, হুইচ ক্লোজ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রম। তাহলে দ্য ওম্যান ইজ স্ট্রং, তাহলে এটা কোন ক্লোজ হতে পারে? অ্যান্ড আই এম শিওর অফ ইট, অর্থাৎ মহিলাটা যে স্ট্রং এটা আমি নিশ্চিত। এটা কোন ক্লোজ হতে পারে বলো তো? আই এম শিওর অফ ইট। কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট কোন অপশনে আছে? ডি নাম্বারে, কোঅর্ডিনেট। 23-এ চলে যাও। এগুলো খুবই সহজ ছিল। আই ড্র্যাঙ্ক ওয়াটার অ্যাজ মাচ অ্যাজ আই কুড। এখানে দেখো অ্যাজ মাচ অ্যাজ, এখানে তুমি একটা দেখো তো কি এটা কোন ফ্রেজ হতে পারে? সবাই একটু উত্তর করবা, কোন কোন ফ্রেজ হতে পারে? আই ড্রিঙ্ক ওয়াটার, এই আই হচ্ছে সাবজেক্ট, ড্রাঙ্ক হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট ফাইনাইট ভার্ব মিলে একটা ক্লোজ শেষ। আই কুড, এখানে সাবজেক্ট, এখানে হচ্ছে ফাইনাইট ভার্ব, তার মানে দুইটা ক্লোজ। মাথায় রাখবা, দুইটা ক্লোজ যে শব্দ দ্বারা যুক্ত হবে সেটা হচ্ছে কনজাংশন। সেটাকে কি বলছি? কনজাংশন। সুতরাং কনজাংশনাল ফ্রেজ অপশনে আছে, কনজাংশনাল ফ্রেজ আছে ডি নাম্বারে, কনজাংশনাল ফ্রেজ আছে ডি নাম্বারে। ওকে, কনজাংশনাল ফ্রেজ কি হবে? কারেক্ট অ্যান্সার ডি নাম্বার। ক্লিয়ার হলে রান লিখবা ভাই। প্রশ্ন নাম্বার 23 ক্লিয়ার হলে রান লিখবো। প্রশ্ন নাম্বার 23 আমরা ক্লিয়ার হলে ডান লিখব। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা দেখো, আইডেন্টিফাই দ্য ক্লোজ আন্ডারলাইন হোয়াট হি সেজ ইজ ট্রু। এই যে হোয়াট হি সেজ, আমি তোমাদেরকে বলছিলাম আন্ডারলাইন করা যাই থাকুক, এই ভাই আর একটু মনোযোগ দাও, আন্ডারলাইন করা যাই থাকুক, একটু সবাই ঘুম থেকে ওঠো তো ভাই, একটু ঘুম থেকে ওঠো, অনেক ঘুমাইছো। আন্ডারলাইন করা যাই থাকুক, তার মানে তুমি কয়টা শব্দ ধরবা? একটা শব্দ। এখন এটা যদি একটা শব্দ ধরো, তার মানে এটা একটা শব্দ সেন্টেন্সের কি জায়গায় আছে? সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, এই যে ফাইনাইট ভার্ব। তাহলে নাউন যদি থাকে, প্রোনাউন বলতে কোনো ক্লোজ হয় না, নাউন ক্লোজ হতে পারে। সুতরাং কারেক্ট আনসার নাউন ক্লোজ কোন অপশনে আছে? এ নাম্বারে। আমি কি বুঝাইতে পারছি? কঠিন লাগছে ভাই? কঠিন কি লাগছে? কঠিন লাগার কথা নয়। 24 বুঝতে পারো নাই? 24 বুঝতে পারো নাই এমন কেউ আসি? 24 বুঝতে পারি নাই এমন কেউ আসি ভাই? ওকে, থ্যাংক ইউ। অনেকেই উত্তর করতে পারতেছো। দেখো, ওয়েট আনটিল আই কাম, হ্যাঁ আন্ডারলাইন ক্লোজ। বলো তো কি হতে পারে? সবাই একটু উত্তর করবেন।
পারবো? না পারলে আমি বলে দিব, বাট চেষ্টা করো। হ্যাঁ, আনটিল যুক্ত আছে, কিছু দেখার দরকার নেই, অ্যাডভার্ব দেখাই দিবা। কিছু কিছু শব্দ আছে যেগুলো থাকলে অ্যাডভার্ব ক্লোজ হয়, আনটিল তার মধ্যে অন্যতম। বুঝতে পারছেন? অ্যাডভার্ব দেখাই দেন। পরবর্তীটা দেখো, আই আস্কড হিম, আরে এটা প্রশ্ন কতবার আসছে দেখো, আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড, দ্য প্রিন্সিপাল ক্লোজ। এইখানকার প্রিন্সিপাল ক্লোজ কোনটা বলো তো? কোয়েশ্চেন নাম্বার 27, প্রশ্ন নাম্বার 27, একটু উত্তর করবা। আই হ্যাভ এ কাউ, এখানে কি চাইছে? প্রিন্সিপাল ক্লোজ। দেখো দেখি, আই হ্যাভ এ কাউ, এটা কি পুরো একটা বাক্য হয়েছে কিনা? হয়েছে অবশ্যই, সুতরাং এটাই প্রিন্সিপাল ক্লোজ। হুইচ ইজ রেড, এটার কি প্রয়োজন আছে? না, কারেক্ট অ্যান্সার আই হ্যাভ এ কাউ। যদি হুইচ ইজ রেড শুধু এটা বলি, কোনটা রেড ভাই, তাহলে তার প্রিন্সিপাল ক্লোজকে খুঁজতে যাবে, বাট আই হ্যাভ এ কাউ এটা কাউকে খুঁজতে যাবে না, সুতরাং এটাই কারেক্ট অ্যান্সার। 27 হচ্ছে সি নাম্বার, হোয়াট হি সেড সারপ্রাইজড আস। আবার বলছিলাম যাই আছে তুমি একটা শব্দ ধরবা। কয়টা শব্দ? একটা শব্দ। এখন এটা যদি একটা শব্দ হয় সাবজেক্টের জায়গায়, তাহলে নাউন আছে, তাহলে নাউন ক্লোজ কোন অপশনে আছে? এ নাম্বার, ডি নাম্বারে আছে নাউন ক্লোজ। ডি নাম্বার, 28 এর কারেক্ট অ্যান্সার হবে ডি নাম্বার। সরি, হ্যাঁ ডি নাম্বারই তো নাউন ক্লোজ। 28 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে নাউন ক্লোজ। কারণ কি, সাবজেক্টের জায়গায় আছে, সাবজেক্ট হিসেবে দুইটা পার্সন স্পিচ, আইদার নাউন অর প্রোনাউন। এটা কখনোই এর বাইরে কিছু হতে পারে না। চলে যাই পরবর্তী প্রশ্নে। রাইটিং এ ডায়েরি ইজ আ ভেরি গুড প্র্যাকটিস, অ্যানাদার সাবজেক্টের জায়গায়। সাবজেক্টের জায়গায় আবার ফ্রেজ আছে, তাহলে কি হতে পারে বলো তো? কি হতে পারে বলো? তাহলে নাউন ক্লোজ যেহেতু না, তাহলে নাউন ফ্রেজ, এটা কি হবে? নাউন ফ্রেজ, কারণ ফাইনাইট ভার্ব নাই। কারেক্ট অ্যান্সার কি? এ নাম্বার। কত সোজা, কারণ কি এই দেখো সাবজেক্টের পরবর্তীতে এখানে ফাইনাইট ভার্ব আছে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নটা দেখো, হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন। এখানে হি ইজ আ ম্যান, এই ম্যান হচ্ছে এখানকার নাউন। এখন নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করবে তাকে আমরা কি বলবো বলো তো ভাই? প্রশ্ন নাম্বার 30, তোমরা একটু উত্তর করে দেখি। প্রশ্ন নাম্বার 30 উত্তর করো। তাহলে নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করবে তাকে আমরা কি বলবো বলো? তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। সুতরাং অ্যাডজেক্টিভ কোন অপশনে আছে? বি নাম্বারে আছে অ্যাডজেক্টিভ। ওকে, 30 এর কারেক্ট অ্যান্সার বি। ভাইয়া তোমরা কি ঘুমাই গেছো? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাও দেখো 46তম বিসিএস এ আসা প্রশ্ন। বুঝাইতে পারছি? আশা করি এগুলো তোমাদের জন্য খুবই কার্যকরী হবে ইনশাল্লাহ, মানে খুবই কার্যকরী। ক্লিয়ার ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা দেখো, আমরা কিছু ট্যাগ কোয়েশ্চেন সলভ করব। লাস্ট অপশন, ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবা, একটু মনোযোগ দাও ভাইয়া, আর 5 মিনিট। ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট এবং সাবজেক্ট নিয়ে আসবে একটা প্রশ্নবোধক চিহ্ন। অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড নিয়ে আসবা, লাস্টে সাবজেক্ট নিয়ে আসবা। একটু উত্তর করে দেখি। ইউ স্যাট ফর দ্য আইএলটিএস এক্সামিনেশন দিস ইয়ার। স্যাট হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম না? স্যাট যেহেতু V2 ফর্মে আছে, তাহলে এটার কি নিতে হবে? ডিড। তাহলে ডিড নট কোন অপশনে আছে দেখো তো? একটা অপশনে আছে ডিড নট, একটা অপশনে আছে ডিড নট, সেটাই কারেক্ট অ্যান্সার। হ্যাঁ বুঝতে পারছো? 31 বুঝতে পারছি। একটা অপশনে আছে ডিড নট, সেটাই কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছো? 31 বুঝাইতে পারছি ভাই? 31। ওকে, আরেকবার 31 শেষ পৃষ্ঠা দেখো। আমি বলছিলাম ট্যাগের নিয়ম হচ্ছে যেটা অক্সিলারি ভার্ব থাকবে ওইটার সাথে একটা নট এবং সাবজেক্ট একটা প্রশ্নবোধক। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, যখন অক্সিলারি ভার্ব থাকবে না তখন ডু ডাজ অথবা ডিড নিতে হবে। এই ডু ডাজ প্রেজেন্ট টেন্সে আর ডিড হচ্ছে পাস্ট টেন্সে। হ্যাঁ, এখন দেখো ইউ স্যাড V2 ফর্ম আছে, সুতরাং এটার পরিবর্তে কি নিবা? ডিড, এর সাথে একটা নট, ইউ, এই যে কোয়েশ্চেন বোধক। ট্যাগের নিয়ম ক্লিয়ার? ওকে, পরবর্তীটা দেখো। রাহাত উইল বি
গোয়িং টু দ্য ইউএস, এই উইল বি, উইলের পরিবর্তে তুমি যখন এটা নেগেটিভ করবে এটা হবে ওন্ট। কি হবে? ওন্ট। কোন অপশনে ওন্ট আছে দেখো তো? বি নাম্বারটাতে আছে ওন্ট। ঢাবিতে এ ইউনিটে আসছে 22-23-এ। উইলের পরিবর্তে কি হবে? এই সবাই কমেন্টে লিখো ভাই, সবাই কমেন্টে লিখো। উইলের পরিবর্তে তুমি এটার সাথে নট যুক্ত করলে উইল নট হবে না, এটা হবে ওন্ট। এই শব্দটা সবাই লেখো, WON এরপরে টি, এটা সবাই একটু লিখে ফেলো তো, ওন্ট। এটা সবার কমেন্ট দেখতে চাই, কারণ এটা পরীক্ষায় আসবে, কারণ এটা পরীক্ষায় আসবে। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখো। শি উইল বি স্টাডিং, আবার উইল বি আছে ওন্ট কোন অপশনে? দেখো একটা অপশনই আছে ওন্ট, কত সহজ না? এটাও ঢাবিতে আসা প্রশ্ন, এটাও ঢাবিতে আসা। সবাই একটু ওন্ট লিখে ফেলো, সবাই একটু ওন্ট লিখে ফেলো। পরেরটা দেখো, আবার উইল কাম, এটা রাজশাহীতে আসছে, তাহলে কি হবে? ওন্ট। আর কি, আর কিছু দেখার দরকার আছে? পরেরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ট্যাগ? ওয়ান লাই বিগেস্ট হান্ড্রেডস লাই, টেলিং লাইজ ইজ এ গ্রেট সাইন, এই যে লাইজ ইজ নট ইট হতে পারে, ম্যান হার্ডলি বিলিভ। এরপরে দেখো অল অফ দ্য অ্যাবভ। কোয়েশ্চেন নাম্বার 35, দেখো দেখি কোনটা কোনটা ভুল, কোনটা কোনটা কারেক্ট। দেখো টেলিং লাইজ এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে ইজ, তাহলে টেলিং লাইজ এর পরিবর্তে ইজ, তাহলে ইজ নট ইট, এটাই কারেক্ট অ্যান্সার, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী দেখো, নোবডি হ্যাজ ইটেন ইট, কেউই খায় নাই, রাজশাহীতে আসা প্রশ্ন। নোবডি মানে কেউই খায় নাই, তাহলে কি নোবডি মানে কেউই খায় নাই ইয়েট, এখন পর্যন্ত কেউই খায় নাই। 36 নাম্বারটা কেউ পারবা? এখানে একটা জিনিস বলে দেই, এটা আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে যেগুলা নেগেটিভ অর্থ দেয় ওর সাথে আর নট যুক্ত করা লাগবে না। নোবডি মানেই এখানে নেগেটিভ অর্থ দিচ্ছে, সুতরাং এখানে আর নট যোগ করা যাবে না। তাহলে নট কোন কোন অপশনে আছে? নট আছে, নট আছে, তাহলে হ্যাভ দে না হ্যাজ দে? ভাই দে তো প্লুরাল, দে যখন প্লুরাল তাহলে এর সাথে প্লুরাল ভার্বে বসাইতে হবে, সিঙ্গুলার হবে না। কারেক্ট অ্যান্সার হবে হ্যাভ দে। 36 ক্লিয়ার। লাস্ট কোয়েশ্চেন্স অফ দিস ক্লাস। ইউনিভার্সিটিজ ইজ ক্লোজ অ্যাট 5 PM, কি হতে পারে বলো তো? কারণ কি, ইউনিভার্সিটিজ প্লুরাল আছে না, এটা যখন প্লুরাল তাহলে এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে। এখন সিঙ্গুলার হলে ডাজ হইতো, যেহেতু প্লুরাল তাহলে ডু হবে, তাহলে কি হবে দেখো তো? ডন্ট দে কোন অপশনে আছে? এ নাম্বার। আজকে আমাদের আলোচনা এতটুকুই ছিল, পরবর্তী কোনো ক্লাস নিয়ে তোমাদের সজীব ভাই আবারও হাজির হবে, এই প্রত্যাশা করি। তোমাদের সবার প্রস্তুতি আরও ভালো হোক, এবং তোমাদেরকে লাস্ট মুহূর্তে আরেকটা কথা বলে দেই, যেটা আমাদের ক্লাসের ওয়ান অফ দ্য বিগেস্ট সারপ্রাইজ, সেটা হচ্ছে আজকের এই ক্লাসটা তোমরা যারা শেয়ার দিবা, এই শেয়ার দিয়ে জয়কলির একটা ইংলিশ বিচিত্রা বই জিতে নিতে পারো। শেয়ার দিয়ে তোমরা স্ক্রিনশটটা আমার এই আইডিতে দিবা, যে এই মোহাম্মদ সাইদ আনোয়ার সজীব, এটাই আমার নাম, এটাই আমার ফেসবুক আইডি, তোমরা চাইলে কানেক্টেড থাকতে পারো। এবং আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি, বিগত কয়েক বছর অ্যাডমিশন শিক্ষার্থীদের নিয়ে পড়াচ্ছি, পড়ানোর চেষ্টা করছি। যারা শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা সবাই একটু ফিডব্যাক দিবা, ভাই ক্লাসটা কেমন ছিল একটু জানতে চাই। যারা শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে একটু জানতে চাই। ওকে, তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে একটু জানতে চাই। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যখন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, ব্যাপারটা মোটেও ইজি নয়। তুমি সারা জীবন যা পড়ছো না পড়ছো এটা আসলে ম্যাটার করবে না, তোমার চান্স পাওয়াটা ম্যাটার্স। সুতরাং চান্স পাওয়ার জন্য পড়ো, শিখো। ব্যাপারটা হইতেছে চান্স পাওয়া আসলেই ম্যাটার্স, চান্স পাইতে হবে, না হলে সমস্যা। না হলে কি, মানে সমস্যাটা এই কারণেই যাদের বিশেষ করে ফিনান্সিয়াল কন্ডিশন একটু খারাপ ফ্যামিলিগতভাবে, তাদের জন্য একটু কষ্ট, বুঝতে পারছো? কারণ প্রাইভেটে তো আর সবাই পড়তে পারবে না। সাব্বির বলছে নাইস, গুড ক্লাস আরিফ। ইশরাত বলছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন স্যার। অবশ্যই আরিফ, বেস্ট ক্লাস। নাজমুল, যারা শেষ মুহূর্ত পর্যন্ত ছিল তোমাদের সবার একটা মন্তব্য দেখতে চাই, যদি মনে হয় যে না ভাই ভালো লাগে নাই সেটাও বলবা, কোনো সমস্যা নেই, সবার একটু মন্তব্য দেখতে চাই। আর একটা জিনিস, স্যার নেক্সট ক্লাস কবে নেবেন? এখানে নেক্সট ক্লাস কবে নেব আই এম নট শিওর অ্যাকচুয়ালি, কারণ আমি যখন ঢাকার বাইরে থাকি তখন রাকিব ভাই ক্লাস নেয়, রাকিব ভাই যখন ঢাকার বাইরে থাকে তখন আমি ক্লাস নেই। সুতরাং ভাইও অনেক ভালো পড়ায়, তোমরা মনোযোগ দিয়ে করবা, যেই ক্লাস নিক মনোযোগ দিয়ে ক্লাস করার চেষ্টা করবা।
আর একটা কথা তোমাদের জন্য বলে দেই, সেটা হচ্ছে তোমরা যারা যারা শেয়ার করছো স্ক্রিনশট আইডিতে দিও। হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এই সময়টা একটা যুদ্ধ। এই যুদ্ধে শেষ দিন, শেষ মুহূর্ত, এই যুদ্ধে যারা শেষ দিন নয় শুধু শেষ মুহূর্ত পর্যন্ত লেগে থাকবে তারা সফল হবে। শেষ দিন নয় শুধু শেষ মুহূর্ত পর্যন্ত যারা লেগে থাকবে তারা সফল হবে। বিগত কয়েক বছর পরীক্ষার্থীদের পড়ানোর অভিজ্ঞতায় একটা জিনিস মনে আসছে বা মনে করতে পারি, তোমাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে ভাইয়া এখানে দেখবা এটা একটা লম্বা রেসের খেলা। 3 মাস সময়টা অনেক কম মনে হলেও সময়টা আসলে এতটাও কম নয়। তুমি যখন রেগুলার পড়াশোনার মধ্যে থাকবা তখন 3 মাসই অনেক সময়। যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে তুমি আসলে হয়তো 20 দিন 25 দিন ভালো লেখাপড়া করছো, এখন ক্লাস ছেড়ে দিছো বা পড়ালেখা হালকা করে ফেলছো, তুমি কিন্তু হারাই গেছো ভাই। নিজে নিজে তোমার কম্পিটিটর তুমি নিজেই হারাই ফেলতেছো। আর একটা ব্যাপার, তোমরা যারা এখন পর্যন্ত মোটামুটি লেভেলের প্রস্তুতি নিছো, শেষ সময়ের এই 40-50টা দিন জীবনের শ্রেষ্ঠ সময় মনে করে ইনশাল্লাহ টেবিলে থাকো, ভালো কিছু হবে। তোমরা যারা যারা আমাদের জয়কুলির রেগুলার ক্লাস করো, ইনশাল্লাহ আমরা এখানে খুবই ধরে ধরে ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করি। আশা করি ক্লাসগুলো তোমাদের জন্য ফলপ্রসূ হবে। ওকে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আর লাস্ট 1 মিনিট আছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, এনি কোয়েশ্চেন। আমি একটু কমেন্ট দেখবো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর হ্যাঁ, তোমরা যারা আজকে এখানে ক্লাস করতেছো, ইনশাল্লাহ তোমার সাথে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা হোক, এই প্রত্যাশা সবসময়ই থাকি। তোমার সাথে নতুন কোনো চায়ের আড্ডায় হয়তো বা দেখা হয়েও যাবে। ওকে, হাল ছেড়ো না, চান্স পেতে হবে, চান্স পাবে তুমি ইনশাল্লাহ।